এই ঘটনাটা আমাদের কাছে পাঠিয়েছেন নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ আনিসুর রহমান। পেশায় তিনি একজন কলেজ শিক্ষক। ঘটনাটা পাঠানোর আগে তিনি খুব শান্ত গলায় বলেছিলেন, আমি নিজে চোখে দেখি নাই, কিন্তু যাদের কাছ থেকে শুনছি তারা কেউই মিথ্যা বলার মানুষ না। আর ওই জায়গাটার নাম শুনলেই আজও বুক কেঁপে ওঠে। ঘটনাটা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার এক প্রত্যন্ত গ্রাম গোবিন্দপুরের। এখনো জায়গাটা খুব বেশি উন্নত না, চারপাশে ক্ষেতখামার, দূরে দূরে ছড়ানো কিছু ঘরবাড়ি। গ্রামের মাঝ দিয়ে একটা দীর্ঘ সোজা রাস্তা গেছে, যেটা একসময় লোকজন এড়িয়ে চলত। এখনো অনেকে সূর্য ডোবার পর ওই রাস্তা দিয়ে হাঁটে না। রাস্তার দুই ধারে সারি সারি মেহগনি গাছ। গাছগুলো এত উঁচু আর ঘন যে দুপুরের রোদও ঠিকমতো মাটিতে পড়ে না। বাতাস ঢুকলেও যেন শব্দ করে না, সবকিছু অস্বাভাবিকভাবে থেমে থাকে। আর রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে একটা বিশাল বটগাছ। লোকজন বলে এই বটগাছের বয়স কমপক্ষে 500 বছর, কেউ বলে এর থেকেও বেশি। গাছটার শেকড়গুলো এমনভাবে ঝুলে আছে যেন মাটির দিকে হাত বাড়িয়ে আছে। নিচে দাঁড়ালে মনে হয় কেউ যেন তাকিয়ে আছে উপর থেকে। এই বটগাছের গোড়াতেই বহু বছর আগে একটা ছোট মাজার তৈরি হয়। কবে তৈরি হয়েছে কেউ ঠিক করে বলতে পারে না। শুধু শোনা যায় অনেক বছর আগে এখানে একজন পাগল পীর থাকতেন। লোকটা ছিল অদ্ভুত, কেউ তাকে ঠিকমতো কথা বলতে দেখেনি। সারাদিন ওই বটগাছের নিচে বসে থাকত, কখনো চোখ বন্ধ করে কখনো আকাশের দিকে তাকিয়ে হাসত। গ্রামের লোকজন প্রথমে তাকে পাগল ভাবত, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে লোকটা সাধারণ কেউ না। কেউ কেউ দাবি করত রাতে নাকি তাকে মাটিতে বসে থাকতে দেখা যায় না, বরং শূন্যে একটু উপরে ভেসে থাকে। কেউ বলতো তার আশেপাশে অদ্ভুত গন্ধ ছড়াত, আর সে হঠাৎ করেই চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যেত। একবার গ্রামের এক শিশুর জ্বর হচ্ছিল, কোনোভাবেই ভালো হচ্ছিল না। তার মা শেষ পর্যন্ত ওই পাগল পীরের কাছে গিয়ে কান্নাকাটি করে। লোকটা কিছু না বলে শুধু শিশুটার মাথায় হাত রাখে। আশ্চর্যজনকভাবে পরদিন সকালেই শিশুটি পুরোপুরি সুস্থ হয়ে যায়। এরপর থেকেই লোকজন তাকে পীর মানতে শুরু করে। তার মৃত্যুর পর সেই জায়গায় ছোট করে মাজার বানানো হয়। প্রতি বছর সেখানে সিন্নি দেওয়া হয়, মানত করা হয়। গ্রামের অনেকেই বলে ওই মাজার জাগ্রত, কিন্তু এই জায়গাটার সাথে ভয়ঙ্কর কিছু ঘটনার কথাও ছড়িয়ে আছে। প্রায় 40-45 বছর আগে গ্রামের এক বয়স্ক মহিলা ছিলেন হালিমা খাতুন। তিনি খুবই একরোখা স্বভাবের ছিলেন, কারো কথা শুনতেন না। একদিন দুপুরবেলা তিনি ওই বটগাছের নিচে শুকনো ডাল কাটতে যান। সেদিন আকাশ ছিল পরিষ্কার, চারপাশের স্বাভাবিক পরিবেশ, কিন্তু গাছটার নিচে পা রাখার সাথে সাথেই তিনি নাকি অদ্ভুত একটা ঠান্ডা অনুভব করেন। বাতাস হঠাৎ থেমে যায়, চারপাশে এক ধরনের নিস্তব্ধতা নেমে আসে। তিনি যখন কুড়াল দিয়ে ডাল কাটতে যান, তখন হঠাৎ কানে একটা ফিসফিস শব্দ শোনেন, কাটিস না। প্রথমে তিনি ভয় পাননি, ভাবলেন হয়তো কল্পনা। আবার ডাল কাটতে যান, এইবার শব্দটা আরো স্পষ্ট, কাটিস না বললাম, এটা আমার। হালিমা খাতুন ভয়তে চারপাশে তাকান, কিন্তু কেউ নেই। তখনই তিনি দেখতে পান বটগাছের ওপরের দিকে যেন কিছু একটা নড়ছে, ঠিক মানুষের মতো না, আবার পুরোপুরি কিছু বোঝাও যায় না। সেদিন তিনি তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসেন, কিন্তু সেখান থেকেই শুরু হয় তার পরিবর্তন। প্রথমে তিনি চুপচাপ হয়ে যান, কারো সাথে কথা বলতেন না। তারপর ধীরে ধীরে তার আচরণ অস্বাভাবিক হতে শুরু করে। রাতে হঠাৎ উঠে বসে থাকতেন, নিজের সাথে কথা বলতেন, মাঝে মধ্যে জোরে জোরে চিৎকার করতেন, ও নামছে, ও গাছ থেকে নামছে। তার চুলগুলো জট পাকিয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেন, চোখ দুটো সবসময় লাল থাকত, যেন ঘুমান না কখনো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তিনি মাঝরাতে বাড়ি থেকে বের হয়ে ওই বটগাছের দিকে দৌড় দিতেন। গ্রামের লোকজন অনেকবার তাকে ধরে এনে বেঁধে রাখত, কিন্তু তিনি অমানসিক শক্তি দিয়ে ছিঁড়ে বের হয়ে যেতেন। একদিন কয়েকজন লোক লুকিয়ে তাকে অনুসরণ করে। তারা দূর থেকে দেখে হালিমা খাতুন বটগাছের নিচে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে, কিন্তু সেখানে তো কেউ নেই। তিনি বলছেন,
আমি কাটি নাই, আমি আর কাটি না, তুমি যাস না। তার কণ্ঠটা তখন আর মানুষের মতো শোনাতো না, যেন একই সঙ্গে 2-3টা গলা মিশে কথা বলছে। গ্রামের যারা দূর থেকে শুনেছিল তারা পরে বলেছিল ওই কথাগুলোতে একটা কাঁপন ছিল, এমন কাঁপন যেটা শুনলে বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায়। তারপর হঠাৎ তিনি নিজের মাথা গাছের গুঁড়িতে ঠুকতে শুরু করেন। 1 বার, 2 বার, 3 বার, প্রতিটা আঘাতে ঠক ঠক শব্দটা চারপাশে ছড়িয়ে পড়ছিল। রক্ত ধীরে ধীরে কপাল বেয়ে নেমে আসছিল, কিন্তু তিনি থামছিলেন না। আর মাঝে মধ্যে এমনভাবে হাসছিলেন যেটা মানুষের হাসি না, না কান্না না হাসি, একটা অদ্ভুত বিকৃত শব্দ, যেন কেউ অনেক দূর থেকে ডেকে হাসছে। ওই দৃশ্য যারা দেখেছিল তারা কেউ আর কখনো রাতে একা বাইরে বের হয়নি। এই ঘটনার প্রায় 3 মাস পর তিনি পুরোপুরি পাগল হয়ে যান। খাওয়া দাওয়া একেবারেই বন্ধ। শুধু বটগাছের দিকে তাকিয়ে থাকতেন। মাঝে মাঝে ঠোঁট নড়ত, কিন্তু শব্দ বের হতো না। তার চুল জট পাকিয়ে এমন অবস্থায় পৌঁছেছিল যেন বছরের পর বছর কেউ ছুঁয়েও দেখেনি। চোখ দুটো সব সময় স্থির, কিন্তু তাকিয়ে থাকত একই দিকে, ওই বটগাছের দিকেই। শেষ দিকে তিনি শুধু একটাই কথা বলতেন, ও এখনো বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে। গ্রামের মানুষ অনেক চেষ্টা করেছিল, হুজুর ডাকা হয়েছিল, পানি পড়া দেওয়া হয়েছিল, মাজারে মান্যত করা হয়েছিল, কিন্তু কিছুই কাজে আসেনি। কয়েকদিন না খেয়ে অসহ্য কষ্টে তিনি মারা যান। কিন্তু মৃত্যুর আগের রাতটা, সেই রাতটা এখনো গ্রামের বয়স্ক মানুষরা ভুলতে পারেনি। সেদিন গভীর রাতে হঠাৎ করে তার ঘর থেকে চিৎকার ভেসে আসে, একটা টানা চিৎকার যেটা একবার শুরু হয়ে আর থামেনি। লোকজন দৌড়ে গিয়ে দেখে তিনি বিছানায় বসে আছেন, চোখ বড় বড় করে খোলা, মুখ ওপরে তুলে যেন কারো দিকে তাকিয়ে আছেন, আর চিৎকার করে বলছেন, নামছে, ও নামছে, গাছ থেকে নামতেছে। তারপর হঠাৎ করেই চুপ, একদম নিস্তব্ধ। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। চোখ তখনও খোলা, মুখে অদ্ভুত এক হাসি, যেন শেষ মুহূর্তেও তিনি কিছু একটা দেখে গেছেন যেটা আর কেউ দেখেনি। তারপর থেকেই সেই রাস্তা আর সেই বটগাছ গ্রামের মানুষের কাছে আতঙ্কের আর এক নাম হয়ে যায়। অনেক বছর ধরে একটা অদ্ভুত নিয়ম চালু ছিল। যদি কেউ ওই রাস্তা দিয়ে বড় কোনো মাছ নিয়ে যেত, বিশেষ করে বড় কাতলা, বোয়াল, তাহলে বটগাছের নিচে এসে সেই মাছের একটা অংশ কেটে রেখে যেতে হতো। কেউ কেউ পুরো মাছটাই রেখে দিত, কারণ যারা এটা করেনি তাদের নাকি অদ্ভুত সমস্যায় পড়তে হয়েছে। কারো মাছ হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে, কারো হাতে থাকা মাছ হঠাৎ নড়ে উঠে মাটিতে পড়ে গেছে, আর কেউ কেউ বলেছে গাছের নিচ দিয়ে যাওয়ার সময় মনে হয়েছে কেউ পিছন থেকে টান দিচ্ছে। গ্রামের বয়স্করা বলতো, ওইটা ওনার হক, না দিয়ে যাইস না। আর একটা ভয়ঙ্কর ঘটনা শোনা যায় 1971 সালের সময়ের। তখন মুক্তিযুদ্ধ চলছে, চারপাশে আতঙ্ক। এই বটগাছের কাছাকাছি একটা ছোট ছাপড়া মসজিদ ছিল। সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন কুদ্দুস মিয়া। একদিন আসরের সময় তিনি আজান দেওয়ার জন্য বের হয়েছিলেন। হঠাৎ দূর থেকে দেখতে পান হানাদার বাহিনীর কয়েকজন সৈনিক ওই রাস্তা দিয়ে আসছে। ভয়ে তিনি দ্রুত মসজিদের ভেতরে ঢুকে পড়েন। মসজিদটা ছিল বাঁশের বেড়া দিয়ে ঘেরা, ফাঁক ফোকর দিয়ে বাইরে দেখা যেত। তিনি নিঃশব্দে তাকিয়ে থাকেন, আর তখনই তিনি দেখেন বটগাছের নিচে সেই পাগল পীর বসে আছেন, ঠিক আগের মতোই, ধ্যানমগ্ন অবস্থায়। পাকিস্তানি সৈন্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়, 1টা, 2টা, 3টা, কিন্তু কুদ্দুস মিয়া যা দেখেছিলেন সেটা তিনি মৃত্যুর আগ পর্যন্ত কাউকে বিশ্বাস করাতে পারেননি। গুলিগুলো ওই পাগলের গায়ে লাগেনি, বরং যেন তার সামনে এসে থেমে গিয়েছিল। আর পরের মুহূর্তেই সেই গুলিগুলো উল্টো ঘুরে গিয়ে যারা গুলি চালিয়েছিল তাদের গায়ে লেগেছিল। একজন সাথে সাথে পড়ে যায়, আরেকজন চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। এই দৃশ্য দেখে কুদ্দুস মিয়া কাঁদতে কাঁদতে বসে পড়েন। সেদিন থেকেই তিনি ওই পাগল পীরের মুরিদ হয়ে যান।
পরে তার মৃত্যুর পর মাজারের পাশেই তাকে কবর দেওয়া হয়। আজও নাকি সেই কবরটা আছে। এখনো সন্ধ্যার পর ওই রাস্তা প্রায় ফাঁকা হয়ে যায়, কেউ একা হাঁটে না। মাজারে এখনো মানুষ সিন্নি দেয়, মানত করে, কিন্তু গ্রামের অনেক বয়স্ক মানুষ আজও একটা কথা বলে। মাঝে মধ্যে গভীর রাতে যখন চারপাশ একদম নিস্তব্ধ থাকে, তখন নাকি দেখা যায় বটগাছের নিচে সাদা কাপড় পরা একজন বসে আছে, মাথা নিচু করে, ধ্যানমগ্ন অবস্থায়। আর কেউ যদি ভুল করে তার দিকে একটু বেশি সময় তাকিয়ে থাকে, তাহলে সে বুঝতে পারে লোকটা একা না। গাছের উপরের দিক থেকে আরও কেউ ধীরে ধীরে নেমে আসছে। ছোটবেলায় আমার এখনো মনে আছে, রাত হলেই মা আমাদের ঘুম পাড়াতেন এই বটগাছের গল্প শুনিয়ে। আমরা চুপচাপ মায়ের গায়ে মাথা রেখে শুনতাম আর ভয় পেয়ে আঁকড়ে ধরতাম তাকে। তখন রাস্তা ছিল কাঁচা, বর্ষায় কাদায় ভরে যেত, শুকনো মৌসুমে ধুলো উড়ত। বটগাছটার চারপাশে তখনও সেই অদ্ভুত নির্জনতা ছিল, যেটা দিনের বেলাতেও অস্বস্তি লাগাত। কালের বিবর্তনে এখন নাকি সেই কাঁচা রাস্তা আর নেই। শুনেছি ইটের সলিং হয়েছে, গাছের কিছু ডাল কাটা হয়েছে, চারপাশে নতুন ঘরবাড়িও উঠেছে। কিন্তু যারা এখনো সেখানে থাকে তারা বলে রাস্তাটা বদলেছে, সময় বদলেছে, কিন্তু বটগাছটার নিচের সেই অনুভূতিটা, সেটা একটুও বদলায়নি। এখনো নাকি মাঝে মাঝে রাতের গভীরে কেউ যদি একা দাঁড়িয়ে থাকে ওই গাছটার নিচে, তাহলে খুব আস্তে, খুব কাছ থেকে একটা ফিসফিস শব্দ শোনা যায়, কাটিস না। আর ঠিক তখনই মাথার উপরের অন্ধকার থেকে কিছু একটা ধীরে ধীরে নড়তে শুরু করে। বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। চলুন এখন চলে যাই পরের ঘটনায়।